ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ইভলিউশন অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে ব্যাংক ব্যবস্থার উদ্ভব এবং বিবর্তন সম্পর্কে আলোচনা করব। এই বিষয়টা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা, ব্যাংক, রেল, পিএসসি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সেই ব্যাংকিং সিস্টেমের শুরুতে যে ব্যাংক ব্যবস্থার উদ্ভব সে সম্পর্কে আলোচনা করব আজকে। আমাদের আলোচনার শুরুতেই আমরা আমাদের আলোচনাকে তিনটে পার্টে ভাগ করে নিয়ে ব্যাংক ব্যবস্থার উদ্ভবটা আলোচনা করব। কারণ আমাদের দেশে সেই অর্থে মহাজনী কারবার থেকে শুরু করে ব্যাংকের মতো বিভিন্ন ব্যবস্থা প্রচলিত ছিল প্রাচীনকালে। প্রকৃতপক্ষে পাশ্চাত্য ধরনের যে কমার্শিয়াল ব্যাংকিং সিস্টেম বা বাণিজ্যিক ব্যাংক ভারতে শুরু হয় প্রথম কিন্তু 1770 সালে। এই 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান স্থাপিত হয়। এটাই হচ্ছে আমাদের দেশের প্রথম ওয়েস্টার্ন ব্যাংক বা বলা যেতে পারে ওয়েস্টার্ন টাইপ কমার্শিয়াল ব্যাংক বা আমাদের দেশের প্রথম ব্যাংক, যেটা কলকাতায় স্থাপিত হয় সম্পূর্ণরূপে ইউরোপিয়ান ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হওয়া এমন একটি ব্যাংক। আমরা ব্যাংক সিস্টেমটা যে তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব, তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে আর্লি ফেজ অফ দ্য প্রিমিটিভ ইন্ডিয়ান ব্যাংকস টু ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস ইন 1969। অর্থাৎ আমরা জানি আমাদের দেশে ব্যাংক ব্যবস্থার রাষ্ট্রায়ত্তকরণ বা ন্যাশনালাইজেশন হয়েছে 1969। তার আগে পর্যন্ত অর্থাৎ প্রাথমিক পর্যায়ে প্রিমিটিভ ইন্ডিয়ান ব্যাংক সিস্টেমটা ব্যাংকিং সিস্টেমটা আমরা আলোচনা করব প্রথম ফেজে। দ্বিতীয় ফেজ হচ্ছে ব্যাংকিং সিস্টেম ন্যাশনাল আফটার ন্যাশনালাইজেশন 1969 থেকে একেবারে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা নিউ ইকোনমিক পলিসি, যেটাকে লিবারালাইজেশন অফ ব্যাংকিং রিফর্মস, এই ফেজটা 1991। এই 1969 থেকে 1991 সালের মধ্যে আমরা দ্বিতীয় ফেজ আলোচনা করব এবং তৃতীয় ফেজ বলতে সাম্প্রতিক কাল অর্থাৎ 1991 থেকে শুরু করে বর্তমান সময়সীমা, এই তিনটে ফেজে আলোচনা করব। তাহলে আমরা প্রথম ফেজে আলোচনা করব যে ব্যাংক ব্যবস্থার উদ্ভব। প্রথম ব্যাংক আমাদের আগেই বললাম যে ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা কলকাতায় স্থাপিত হয়েছিল ইউরোপিয়ান ম্যানেজমেন্টের পরিচালনায়। তারপরে সেকেন্ড যে ব্যাংকটা স্থাপিত হয় 1786 সালে জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া। এরপরে তিনটি ব্যাংক স্থাপিত হয়, প্রেসিডেন্সিয়াল ব্যাংক তিনটে স্থাপিত হয় ইন্ডিয়ায়। একটা হচ্ছে ব্যাংক অফ ক্যালকাটা 1806 সালে, তারপরে 1840 সালে ব্যাংক অফ বোম্বে, আর 1843 সালে ব্যাংক অফ মহারাষ্ট্র। যদিও এই তিনটে ব্যাংকের মধ্যে অবস্থানগত সুবিধা কারণে ব্যাংক অফ ক্যালকাটা, যেটা পরবর্তীতে নাম পরিবর্তিত হয়ে ব্যাংক অফ বেঙ্গল হয়, সেটা এই তিনটে ব্যাংকের মধ্যে বেশি বলা যেতে পারে কোয়াইট প্রমিনেন্ট বা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এই ব্যাংকগুলো, প্রেসিডেন্সিয়াল ব্যাংকগুলো কিন্তু পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা স্থাপিত পরিচালিত হয়েছিল। এবং 1809 সালে এই ব্যাংক অফ ক্যালকাটাটার নাম পরিবর্তন করে হয় ব্যাংক অফ বেঙ্গল। এরপরে 1839 সালে কিছু ভারতীয় ব্যবসায়ীরা কলকাতায় শুরু করে একটা নতুন ব্যাংক, যেটাকে বলা হয় ইউনিয়ন ব্যাংক। যদিও এই ব্যবস্থাটা ইকোনমিক ক্রাইসিস 1848-49 ইকোনমিক ক্রাইসিসের দরুন 1848 সালে ব্যাংকটা ফেল করে। কিন্তু আমরা ব্যাংকের ইতিহাস আলোচনা করতে গেলে এই ইউনিয়ন ব্যাংকের কথাও বলতে হয়, যেটা 1839 সালে স্থাপিত হয় ভারতীয় ব্যবসায়ীদের দ্বারা কলকাতায়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, যে প্রথম জয়েন্ট স্টক ব্যাংক যৌথভাবে, এই ব্যাংকটা 1863 সালে স্থাপিত হয়, যেটাকে বলা হয় আপার ব্যাংক অফ ইন্ডিয়া। এটা 1863 সালে। এরপরে 1865 সালে স্থাপিত হয় এলাহাবাদ ব্যাংক। এটা
এখনো পর্যন্ত আমাদের দেশে রয়েছে এবং বলা যেতে পারে ওল্ডেস্ট এক্সিস্টিং জয়েন্ট স্টক ব্যাংক ইন ইন্ডিয়া। 1865 পরে 1881 সালে আউধ ব্যাংক, যেটা সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা স্থাপিত এবং পরিচালিত ব্যাংক, আউধ ব্যাংক। এরপরে 1895 সালে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থাপিত হয়, যেটা এখনো পর্যন্ত রয়েছে। এরপরে 1911 সালে কমার্শিয়াল ব্যাংক, যার নাম হয় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও ভারতীয়দের দ্বারা স্থাপিত পরিচালিত, এটা 1911 সালে তৈরি হয়। এরপরে 1921 সালে যে তিনটে প্রেসিডেন্সিয়াল ব্যাংকের কথা আমরা বলেছিলাম, যে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে অ্যান্ড ব্যাংক অফ মাদ্রাজ, এই তিনটে ব্যাংককে একত্রিত করে মার্জ করে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয় বা গঠিত হয়। এরপরে 1926 সালে ইয়ং হিল্টন কমিটি একটা ভারতে কেন্দ্রীয় ব্যাংক গঠন করার জন্য, সেন্ট্রাল ব্যাংক ফরমেশনের জন্য এই ইয়ং হিল্টন কমিটি তৈরি করা হয় এবং এই কমিটির সুপারিশ ক্রমে 1935 সালে আরবিআই আইন 1934 অনুযায়ী ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা ভারতীয় রিজার্ভ ব্যাংক গঠিত হয় এবং এই ব্যাংকটা 1949 সালে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়, মানে জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, এবং আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে এই আরবিআই পরিগণিত হয়। এরপরে যে ঘটনাটা ঘটে, এই যে তিনটে প্রেসিডেন্সিয়াল ব্যাংককে মার্জ করে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল, এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা 1955 সালে রাষ্ট্রায়ত্তকরণ করা হয় বা ন্যাশনালাইজেশন করা হয় এবং তার নাম দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। এই মোটামুটি আমরা বলতে পারি যে 1969 সালে ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ করার আগে পর্যন্ত এইটাই ছিল আমাদের দেশের ব্যাংক ব্যবস্থার উদ্ভবের সিনারিও বা চিত্র। এরপরে জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, আমাদের নতুন স্বাধীন ভারতে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1949 বা পরে ব্যাংকিং রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1949 এবং পরবর্তী ক্ষেত্রে আরও অ্যামেন্ডমেন্ট হয় যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, এই অনুযায়ী কিছু ব্যাংকিং সেক্টরে পরিবর্তন বা কিছু নতুন বিষয় আসে এবং সব থেকে বড় কথা যে 1969 সালে ব্যাংক ন্যাশনালাইজেশনের মতো একটা গুরুত্বপূর্ণ যুগান্তকারী ব্যাপার ব্যাংকিং ক্ষেত্রে সংগঠিত হয়। 1969 সালে জুলাই মাসে আমাদের দেশে স্টেট ব্যাংক এবং তার সহযোগী বলা হয় সিস্টার কনসার্ন যে সাতটা, সেই সাতটা ব্যাংক সহ আমাদের দেশে 14টা প্রধান বা বড় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়। কোন কোন ব্যাংকগুলো আমি একটু নামগুলো বলছি, যেমন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, দেনা ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এলাহাবাদ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া। এই টোটাল 14টা ব্যাংককে 1969 সালে রাষ্ট্রায়ত্তকরণ করা হয় এবং তারপরে 1980 সালে এসে 1980 সালে আরও 6টা বাণিজ্যিক ব্যাংককে জাতীয়করণ করা হয়, ফলে যা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়ায় 20। পরবর্তী ক্ষেত্রে আরও কয়েকটা বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করার দরুন এখন 29টা বাণিজ্যিক ব্যাংক আমরা দেশে দেখতে পাই। এই গেল ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ এবং তৎপরবর্তী বিষয়। এরপরে আমরা তৃতীয় ফেজে যেটা দেখতে পাই, থার্ড ফেজ
যেটাকে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন হয়েছে এবং ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে সংস্কার সাধন করা হয়েছে। নয়া আর্থিক নীতি 1991 সালে ঘোষণা করা হয়েছে, তার দরুন যে উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়নের নীতি ঘোষিত হয়েছে, তার দরুন ব্যাংকিং ক্ষেত্রে কি প্রভাব পড়েছে আমরা সেই বিষয়টা নিয়ে এর পরবর্তী একটা অংশে আলোচনা করব। আশা করি আজকের যে এই আলোচনাটা সবার কাছে বোধগম্য হয়েছে। যদি এই আলোচনাটা থেকে কারোর উপকৃত বলে মনে হয়, তাহলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।